নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত 18তম রোজগার মেলায় নবনিযুক্ত 61,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিয়োগপত্রগুলি জাতি গঠনের আমন্ত্রণ এবং যুব সমাজকে সংবিধানের প্রতি তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছে। নতুন বছরের সূচনা তোমাদের জীবনে আনন্দ এনেছে। এর সাথে সাথে গতকাল যখন বসন্ত পঞ্চমী পালিত হয়েছে, তখন তোমাদের জীবনেও একটি নতুন বসন্ত শুরু হয়েছে। তোমাদের কর্তব্য সংবিধানের সাথে যুক্ত হয়েছে। এই সময়ে প্রজাতন্ত্র পালিত হচ্ছে। 23শে জানুয়ারি আমরা সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করেছি এবং 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করব বলে প্রধানমন্ত্রী জানান। पंचमी कल ही गई है, तो आपके जीवन में भी ये नई वसंत का आरंभ हो रहा है। आपको ये समय संविधान के प्रति अपने दायित्वों से भी जोड़ रहा है। संयोग से इस समय देश में गणतंत्र का महापर्व चल रहा है। कल 23 जनवरी को हमने नेताजी सुभाष की जयंती पर पराक्रम दिवस मनाया और अब कल 25 जनवरी को राष्ट्रीय मतदाता दिवस है। फिर उसके बाद 26 जनवरी को गणतंत्र दिवस है। आज का दिन भी विशेष है। आज के ही दिन हमारे संविधान ने जन गण मन को राष्ट्रीय गान और वंदे मातरम को राष्ट्रीय गीत के रूप में अपनाया था। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলার উত্তর ফুলবাড়িতে অবস্থিত আগর কারখানা পরিদর্শনে শনিবার আসেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার এই সফরকে ঘিরে আগর শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলার উত্তর ফুলবাড়িতে অবস্থিত আগর কারখানা পরিদর্শনে আসেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী আগর বিক্রেতা ও শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় করেন। আগর উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। আগর শিল্পের সার্বিক উন্নয়নে কিভাবে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী বরগুলে আগর মার্কেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 80 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কমন আগর প্রসেসিং ইউনিটের শিলান্যাস করেন। এই শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে এক বিশেষ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগর শিল্পে এক নতুন যুগের সূচনা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনাথ চাকমা, বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, উত্তর জেলার জেলা শাসক চাঁদে চন্দন, উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, বন দপ্তরের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, আগর শিল্পকে কেন্দ্র করে ত্রিপুরা সরকার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। আগর শিল্পের মাধ্যমে ত্রিপুরাকে বিশ্বের দরবারে তুলে ধরায় কেন্দ্র সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, আগর শিল্পের বিকাশ হলে স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তর পূর্বাঞ্চলের এই ছোট্ট পার্বত্য রাজ্যের সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে তার এই ত্রিপুরা সফর বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এদিন এই আগর উডের জিও ট্যাগ দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন। आशीर्वाद से हम लोग पर्दे के पीछे आपके लिए कर रहे हैं, ताकि संगठनात्मक ढांचा आपकी इंडस्ट्री के लिए हम लोग तैनात कर पाए। और आज जो हमने शिलान्यास
सुगंध की बोतल तक पूरा वैल्यू चेन इस कॉमन प्रोसेसिंग सेंटर में हम लोग बनाकर आपके लिए तैयार करने वाले हैं, ताकि क्वालिटी, गुणवत्ता, सभी चीजों की समझ मेरे एक एक आगर के किसान को हो। गुणवत्ता के आधार पर आप अपना भविष्य का निर्माण भी कर पाओ, अपने बिजनेस को ग्रो कर पाओ। और केवल ये नहीं, लेकिन इसके साथ साथ ज्योग्राफिकल इंडिकेटर का टैग भी हम लोग आगरवुड के लिए दिलवा रहे हैं, ताकि ट्रेसेबिलिटी मेरे किसान के खेत तक, हम लोग आपके पेड़ तक उस आगर की ट्रेसेबिलिटी हम लोग दिलवा पाए। সব মিলিয়ে এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার আগর শিল্প যে নতুন দিশা পেতে চলেছে সে বিষয়ে আশাবাদী প্রশাসন থেকে শুরু করে শিল্পের সঙ্গে যুক্ত সকলেই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জি রামজি প্রকল্পকে সর্বতোভাবে সার্থক করার লক্ষ্যে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ রাজ্যভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, বিকশিত ভারত জি রামজি আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালে লক্ষ্য বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরো বলেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের একটি উল্লেখযোগ্য সংস্কার ও আধুনিকীকরণ। এই প্রকল্পের মূল লক্ষ্য 125 দিনের কাজের নিশ্চয়তা প্রদান, গ্রামীণ পরিকাঠামোর সঙ্গে সংযুক্তকরণ এবং ডিজিটাল বাস্তবায়নের মাধ্যমে আয় সুরক্ষা বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কর্মসংস্থান নিশ্চিত হবে না, বরং গ্রামের মানুষের জীবন মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন, বিকশিত ভারত জি রামজি জনজাগরণ অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যব্যাপী বিভিন্ন প্রচার কার্যক্রম সক্রিয়ভাবে চালু হয়েছে। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 125 দিন গ্রামীণ রোজগারের নতুন গ্যারান্টির জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি। বিকশিত ভারত জি রামজি, যাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা ভাবনা করছেন, যে গ্রামীণ যে এলাকায়, সেখানে আগে মনরেগা আমরা সবাই জানতাম, তো তার মধ্যে অনেক কিছু খামতি ছিল, অনেক সমস্যা ছিল। তো সেটাকে রিয়েল ঢঙে, যাতে যে উদ্দেশ্যে সেটাকে বানানো হয়েছিল সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিছু এডিশন অল্টারেশন করে সেটা করানো হয়েছে। এবং সেই বিষয়ে আজকে আমাদের এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে স্টেট লেভেলে, এবং শেষ পর্যন্ত সেটা ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে নিচে আরও নিচে সব যাবে। সেই যে ওয়ার্কশপটা আজকে যেটা হচ্ছে সেটা এখন আমাদের যে একদম বুথ লেভেল পর্যন্ত সেটা যাবে। তো সেই বিষয়ে আজকে এখানে আলোচনা। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর
7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার 56তম বার্ষিক সাধারণ সম্মেলন তথা 17তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সূর্য কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক সত্যব্রত দাস সহ আরো অনেকে। গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি তার ভাষণে বলেন, আপনাদের উপর অনেক ভরসা ত্রিপুরা সরকারের, যে আপনাদের উপর ভিত্তি করে ফাউন্ডেশন ইঞ্জিনিয়াররা তৈরি করে সব জায়গায়, আর এই ফাউন্ডেশন তৈরি করতে গেলে আপনাদেরকে ছাড়া কখনোই সম্ভব হবে না। তবে আমার মনে হয় নিজেদের বিষয়ে কিন্তু অনেক আলোচনা প্রয়োজন। সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া আমরা দেখতে পাই বলে তিনি জানান। আপনাদের উপর অনেক ভরসা ত্রিপুরা সরকারের, যে আপনাদের উপর ভিত্তি করে ফাউন্ডেশনে ইঞ্জিনিয়াররা তৈরি করে সব জায়গায়, এবং এই ফাউন্ডেশন তৈরি করতে গেলে আপনাদের ছাড়া কোনোদিনই সম্ভব হবে না। তো এখানে আজকে আমার মনে হয় খালি ভাষণ তো চলবেই, ভাষণ যেহেতু এটা একটা ওপেনিং সেশন, কিন্তু নিশ্চয়ই আপনাদের মধ্যেও একটা আলোচনা প্রয়োজন যে কোন জায়গায় আমি গত বছর আমার কোন জায়গায় খামতি আছে, নিজেদের বিষয়ে কিন্তু অনেক আলোচনা প্রয়োজন আমার মনে হয়। এবং এত এখানে বিল্ডিংয়ে হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং তো এখন সর্বস্ত, সব জায়গায় ইঞ্জিনিয়ার। এখানে শুধু এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তো আর ওই জায়গা না, অনেক এক্সটেন্ডেড ফর্ম। তো সব জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের ছোঁয়া তো আমরা দেখতেই পাই। শুক্রবার কৈলাস শহরে মারপিটের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার প্রতিক্রিয়ায় তিনি জানায়, আমি টিভির পর্দায় দেখেছি, তাছাড়া আমার কাছে খবরও এসেছে, আমি খবরও নিয়েছি, পাশাপাশি ভেতরের খবরও চলে এসেছে। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তাদের মধ্যে কাউকে কিন্তু ছাড়া হবে না। ওরা ওদের দীর্ঘদিনের সংস্কার থেকে এখনো মুক্ত হতে পারেনি বলে জানান মুখ্যমন্ত্রী। টেলিভিশনের পর্দায় আমি দেখেছি, তাছাড়া আমার কাছে ইনফরমেশনে এসছে, আমি খবরও নিয়েছি এবং ভিতরের খবরও চলে এসছে। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়া হবে না। পরে এগুলো তো আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসছে, এখনো এর থেকে মুক্ত হতে পারে, করতে হবে। কিন্তু এবার জাতীয় সঙ্গীতের মতোই সমমর্যাদা পেতে চলেছে জাতীয় স্তোত্র বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক এই গানকে সম্মান জানাতে এবার উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। সম্প্রতি এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সংগঠিত করা হয়। জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে যেসব আইনি বিধান রয়েছে তা এই গানের ক্ষেত্রে লাগু করা যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে এই বৈঠক সম্পন্ন হয়। অন্যান্য মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানোর জন্য যেসব নিয়ম ও নির্দেশিকা সংবিধানে রয়েছে তা বন্দে মাতরমের ক্ষেত্রেও লাগু করা যায় কিনা। বন্দে মাতরম গাওয়ার সময় স্থান এবং পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নিয়ম নির্ধারণ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
26 জানুয়ারি বিগত বছরের ন্যায় আগরতলা আসাম রাইফেলস ময়দানে সাধারণতন্ত্র দিবসের প্যারেড ও প্রদর্শন অনুষ্ঠিত হবে। শনিবার এর চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার। এই প্রাক প্রস্তুতি পর্বে এদিন রাজ্য পুলিশের মহানির্দেশক ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এই প্রসঙ্গে এদিন ডিজিপি জানান, 26 জানুয়ারিকে সামনে রেখে সারা রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সমস্ত স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া রাজ্যের যে প্রধান জায়গায় এই প্রজাতন্ত্রের অনুষ্ঠান করা হবে সেখানেও মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী। রাজ্যের সবকটি থানা আধিকারিক থেকে শুরু করে সব ধরনের উচ্চ পদস্থ নিরাপত্তা আধিকারিকরা অ্যালার্ট থাকবে। তিনি জানান, ইতিমধ্যে সব ধরনের ইন্টেলিজেন্স কর্তাদের সাথে বৈঠক হয়েছে। নিশ্চিতভাবে 2026 সালে এই প্রজাতন্ত্র দিবস পালন করা হবে বলে জানান তিনি। এই উপলক্ষে তিনি আগাম রাজ্যবাসীকে অভিনন্দন জানান। डे 2026 জন্য আমরা সমস্ত ত্রিপুরা স্টেটে ইলাবোরেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছে। সমস্ত সেন্সিটিভ লোকেশনে আমার ডিপ্লয়মেন্ট থাকবে। সঙ্গে সঙ্গে যেখানে বি মেজর ইভেন্টস অর্গানাইজ হবে সেখানে আমার সিকিউরিটি ফোর্স থাকবে। সমস্ত এসপি, এসডিপিও, ওসি, পিএসএস এবং আমার সমস্ত ফোর্স এটা অ্যালার্ট থাকবে। আমার যে সিএপিএফস আছে, এখানে ইন্টেলিজেন্স আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, সবার সঙ্গে যোগাযোগ আছে। তার সঙ্গে বি আমি মিটিং করছি और তার সঙ্গে বি আমরা একটা প্ল্যান অফ অ্যাকশন ডিভাইস করছে। और আমরা নিশ্চিতভাবে যে রিপাবলিক ডে 2026-এ শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেট করব। আমার খুবই ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট আছে। শুভেচ্ছা সবাইকে রিপাবলিক ডে 2026 জন্য। আমার যে জব আছে, যে আমার পুলিশের যে টাস্ক আছে, এটা আমরা পুরাপুরি পারফেক্টলি আমরা এটাকে এক্সিকিউট করব। রাজ্যে আইনের শাসন নেই, কৈলাসহরের ঘটনায় চলছে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা। এই ঘটনায় নিন্দায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, কিন্তু এটা আমি ঠিক গোষ্ঠী কোন্দল বলবো না। রাজ্যের শান্তিপূর্ণ মানুষের কাছে এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটা স্বাভাবিক। গত 8 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে এক দলীয় শাসন ব্যবস্থা চলছে। এরকম এক দলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়, তখন আইন শৃঙ্খলার নীতি, নৈতিকতা, ঐতিহ্য সবকিছু মুছে যায় বলে তিনি জানান। হ্যাঁ, অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, কিন্তু আমি এটাকে ঠিক গোষ্ঠী কুন্দল বলবো না। কেননা যে আমাদের কৃষকরা যে সবজি বা ফল বা ফুল যেটাই লাগান, সেই সবজি বা ফল বা ফুল তার ফসল হয়, তার ফল ইত্যাদি ফলে। তো আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যা ঘটছে, এটা তারই স্বাভাবিক পরিণতি। এটা অবশ্যই সাধারণ মানুষের কাছে, শান্তিপ্রিয় মানুষের কাছে এটা অত্যন্ত উদ্বেগজনক, ভয়ঙ্কর। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক। কেন আমি স্বাভাবিক বলছি? যে গত 8 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা, এরকম একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়, তখন আইন শৃঙ্খলা, নীতি, নৈতিকতা, ঐতিহ্য এটা সব যে অনুপস্থিত হয়ে যায়, পেছনে হটে যায়। ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর তারা এই রাজ্যের মধ্যে এরা মনে করেছে সমস্ত নীতি নৈতিকতা এটাকে অস্বীকার করে রাতের অন্ধকারে 500 ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ।
ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়, তার বাড়ি ধলেশ্বর রোড নম্বর 8-এ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শুক্রবার রাতে ধলেশ্বর এলাকায় ভেহিকেল চেকিং করার সময় 500 ইয়াবা ট্যাবলেট তার জ্যাকেট থেকে উদ্ধার করা হয়। এরপর তার বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে শনিবার 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে তিনি জানান। আমি আমার সাথে সাব ইন্সপেক্টর সৈকত দাস আমরা আশ্রমচুনের দিকে মাঙ্গলি বিবাড়িতে একটা ভেহিকেল চেকিং করছিলাম সামনে রিপাবলিক ডে। তো ডিউরিং ভেহিকেল চেকিং আমরা একটা বাইক পরিসীমা বাইক ডিটেন করেছি। তো বাইকটা সার্চ করেছি, বাইকটার ওর কাছ থেকে যে ছিল বাইক চালক ছিল শঙ্খদীপ রায়, ধলেশ্বর 8 নম্বরে। তারপর তার বডি সার্চ করেছি, তার জ্যাকেট থেকে আমরা ইয়াবা ট্যাবলেট রিকভারি করি। তারপরে পরে কাউন্ট করা হয় 500 নাম্বার ইয়াবা ট্যাবলেট ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা ইয়াবা ট্যাবলেট এনডিপিএস আইটেম তো আমরা সিজ করি এবং তাকে অ্যারেস্ট করি। তারপর তাকে অ্যারেস্ট করার পর আমরা তাকে নিয়ে তার বাড়িতে যাই। তার বাড়িতে কারোর সাথে বাড়িতে থাকতে পারে কিনা, তো টোটাল ওর বাড়ি সার্চ করি, যদি কিছু পাইনি তো আমরা ওর এগেনস্টে একটা এনডিপিএস কেস নিয়েছি, স্পেসিফিক কেসে। ওই কেসে সে অ্যারেস্ট হয়েছে। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো। আমরা 5 দিনের পুলিশ রিমান্ডে তো চেয়েছি। শুক্রবার রাতে শহরতলির মধ্যে প্রতাপগড়স্থিত জগন্নাথ বাড়ি রোড এলাকা থেকে বিহারের একজন মহিলা সহ 2 জন পুরুষকে নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক করেছে এডিনগর থানার পুলিশ। কফ সিরাপগুলোর বাজার মূল্য আনুমানিক 50,000 টাকার উপর হবে বলে জানালেন থানার ওসি সুশান্ত দেব। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শুক্রবার রাতে পুলিশ পেট্রোলিং করার সময় এদের আচরণের সন্দেহ হওয়ায় পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে সর্বমোট 63 বোতল এসকাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। ধৃতরা হলো নারায়ণ বর্মন বাড়ি সুভাষনগর, জিতেন্দ্র কুমার বাড়ি বিহারের জেথুলি ও নন্দিনী দেবী বাড়ি বিহারের থাকারিয়া জেলায়। এদেরকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় বলে তিনি জানান। আমাদের থানার সাব ইন্সপেক্টর শানুদেব বর্মা এবং অন্যান্য স্টাফ সহ মোবাইল ডিউটিতে ছিল সন্ধ্যার সময়। মধ্য প্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকাতে অবজার্ভ করে 2 জন পুরুষ 1 জন মহিলা সন্দেহজনকভাবে মুভমেন্ট করছে। ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সহায়তায় আটক করার পরে তাদের ওই একটা ব্যাগ ছিল, ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্ট্রাব্যান্ড আইটেম এসকাপ কফ সিরাপ আছে। নিচে আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। কেন্দ্রীয় সরকার গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে অধিকারহীনতা ও অনিশ্চয়তার বিরুদ্ধে শনিবার আগরতলা টাউন হলে এক হল সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের সর্বভারতীয় নেতৃত্ব এ বিজয় রাঘবন, সভাপতি বি ভেঙ্কট, সাধারণ সম্পাদক কে কমল কুমারী, সহ সভানেত্রী ও সভাপতি ভানুলাল সাহা। এই হল সভায় সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গরিবদের উপর কালো আইন চাপিয়ে দিচ্ছে। এদিন তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই আইন আটকাতে হবে। अभी जो सरकार भाजपा की सरकार सत्ता में रहने वाले केंद्रीय सरकार गरीबों की खिलाफ, गरीबों के ऊपर एक काला कानून बनाया, जो असली कानून बंद किया था। तो ऐसा एक सरकार मुल्क में होने तो उस सरकार की जो काला नीति है इसको रोकना है।
বিলুনিয়া একই জলাশয়ে পরপর দুটি মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার বিলুনিয়া থানাধীন চিত্তামারা বাগান টিলা এলাকায় লেকের জল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা রেশ কাটতে না কাটতেই শনিবার সকালেও চিত্তামারা বাগান টিলা এলাকায় লেকের পাশে আরেকটি লেক থেকে পুলিশ উদ্ধার করে এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে ছুটে আসে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কর্মরত পুলিশ আধিকারিক জানান, এখনো মৃতদেহগুলি শনাক্ত করা যায়নি। পুলিশ সব ধরনের চেষ্টা জারি রেখেছে। बोलिए। तो ये चित्तामारा के पास एक बागान टीला की जगह है। वैसे तो पूरा फॉरेस्ट लैंड ही है और ये रबर बागान वगैरह जो दिख रहा है ये भी इंफॉर्मेशन गवर्नमेंट का ही है। तो यहाँ पे एक लेक है जहाँ पे कल हमें एक डेड बॉडी मिला था, मेल पर्सन का डेड बॉडी था, बट उसका आइडेंटिफिकेशन अभी तक नहीं हो पाया है। ऑल्दो हमने हर पीएस में हर जगह इन्फॉर्मेशन दिया है कि हमें ऐसे ऐसे एक डेड बॉडी मिला है, अगर आप उसका पहचान आप कर सकें तो। आज फिर हमारे पास सुबह एक इन्फॉर्मेशन आया कि ऐसे ऐसे उसी लेक के पास जहाँ वो बॉडी मिला था उससे 200-300 मीटर आगे की साइड एक और बॉडी मिला है। तो हम यहाँ आए तो हमने देखा एक बॉडी तो है, बट उसका आइडेंटिफिकेशन अभी तक नहीं हो पाया है और अभी ये भी बोलना मुश्किल होगा कि वो मेल है या फीमेल है। গৃহবধূর ওপর ভাসুরের হামলা, শাবল ও লোহার রডের আঘাতে গুরুতর জখম একজন। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত কালীবাজার এলাকায়। প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর ঘটনা। নন্দিতা মজুমদার নামে এক গৃহবধূকে তাঁরই ভাসুর দিলীপ মজুমদার নির্মমভাবে মারধর করেন বলে অভিযোগ। জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎই উত্তেজিত হয়ে লোহার রড ও শাবল দিয়ে নন্দিতা দেবীর উপর ঝাঁপিয়ে পড়েন দিলীপ মজুমদার। মায়ের চিৎকারে ছুটে আসেন তার ছেলে শুভম মজুমদার। শুভম জানান, তিনি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত। তার অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই দিলীপ মজুমদার এই হামলা চালিয়েছেন। গুরুতর জখম অবস্থায় নন্দিতা মজুমদারকে দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় মারালে তো যদি আমি আজকে না থাকতাম মারালেবার চেষ্টা করতেছিল দিলীপ মজুমদার, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। তোমার কি উনি আমার মা, উনি আমার বাবার বড় ভাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেপি টিভির পর্দায়। নমস্কার।